স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। ইলিশ কমে যাওয়ায় বরগুনায় আকাশ ছোঁয়া দাম, তাই অনেক বিক্রেতাও রূপালী এই মাছ খেতে পারছেন না। 1 কেজি ওজনের একটি ইলিশের জন্য গুনতে হয় 3 থেকে 3,500 টাকা, অথচ প্রতি বছর এই সময় দক্ষিণাঞ্চলের বাজারে পর্যাপ্ত মাছ থাকে। বরগুনা জেলায় প্রায় 1.5 লক্ষ রয়েছে নিবন্ধিত জেলে। যারা মাছ শিকার করছেন তারাই ইলিশ মাছ খেতে পারছেন না। গত বছরের তুলনায় এবছর ইলিশের দাম কেমন এবং উৎপাদন কেমন সেই বিষয়টা আমরা জানবো। ছোটটা তো নাই, বড়টা দুই একটা আছে। হ্যাঁ, যে দাম আর ছোটখাটো মাঠে কিনে খাওয়ার মতো কোনো শক্তি নেই। 400, 2900, 3000 কেজি ওজনের মাছ। কেজির উপরের মাছ 3500, 4000 টাকা। যেহেতু সাধারণ ক্রেতারা কিনে খাইতে পারে না, আবেগ করে, আফসোস করে। ঝাটকা মাছের কেজি, ঝাটকা ইলিশ 800 টাকা। এখন আর কি ছোট বড় মাছ ওরে খাওয়ার মতন সবাই সাধ্য নাই। ইলিশ তো বাজারে সামান্য আছে, তাই আর যেটি আছে এটা তো আমাদের জন্য না, কেনার মতো টাকা আমাদের কাছে নাই। 1000 টাকা কেজি একজন মধ্যবিত্তকে, বড়লোক ফ্যামিলির মানুষও খাওয়ার মতো সামর্থ্য নাই। পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী 24-25 অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল 1344 মেট্রিক টন। 25-26 অর্থ বছরে তা 1158 মেট্রিক টন এসে দাঁড়িয়েছে। প্রায় 200 মেট্রিক টন কম হয়েছে ইলিশের উৎপাদন। এরকমই প্রতিদিন ইলিশের উৎপাদন কমছে। এর কারণেই মূলত প্রত্যেকটা বাজারেই দেখা গেছে ইলিশের দাম বৃদ্ধি। দেশের 8টি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর পর্যন্ত ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী এসব এলাকা হলো খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এই পরিস্থিতিতে এসব এলাকার অভ্যন্তরীণ নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচলে সংশ্লিষ্টদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। যানবাহনে ব্যবহার করা গ্যাসের সংকট রাজধানীতে। সিএনজি স্টেশনে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না জ্বালানি। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ওইখান থেকে সিরিয়াল ঘুরতে ঘুরতে এখানে আসলাম গেটের কাছাকাছি, এখন ওনারা বলতেছে গ্যাস নাই। 4 ঘন্টা কাছাকাছি সিরিয়াল দিছি, লাইন বন্ধ রয়েছে, লাইনে গ্যাস নাই, বসে রয়েছি। পাম্পে গ্যাস নেই, কি করুন, সিরিয়ালে দাঁড়াই দিয়েছি। কারণ আমাদের যে কষ্ট, এটা তো আর মালিকেরাও বোঝে না। তেজগাঁওয়ের এই সিএনজি স্টেশনে 2 সপ্তাহ ধরে পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না গ্রাহকরা। অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। অনেক সময় অপেক্ষার পরও মিলছে না জ্বালানি। এই অবস্থায় কলাবাগান, মোহাম্মদপুর, কাফরুল, কাজীপাড়া ও বাড্ডা সহ রাজধানীর বেশিরভাগ এলাকায়। অবশ্য গ্যাসের সংকট থাকলেও দাম বাড়েনি। ওরা তো বলতেছে লাইনে কোনো গ্যাস নাই। তা গ্যাস যদি না থাকে তাহলে আবার গ্যাস দেয়, আবার কতক্ষণ পরে বন্ধ করে, আবার কতক্ষণ পরে দিতেছে, তাও তো আমরা বুঝতেছি না। এটা সিন্ডিকেট, এটা তো আর কিছু না, ওই তেলের মতন হয়েছে আর কি। এখন আর তেলের সিরিয়াল নাই, এখন আবার গ্যাস। এই গ্যাসের দাম বাড়ানোর জন্য এই পায়তারা করতেছে। পেট্রোবাংলা সূত্র বলছে, বর্তমানে দিনের বেলায় সারা দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, কিন্তু সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে, সরবরাহ স্বাভাবিক হতে আরও সপ্তাহখানেক সময় লাগতে পারে। 1 সপ্তাহ পর যদি ঠিক হয়, এর আগে ঠিক হবে না। এটা তো মজুত করার কিছু নাই, যে মজুদের জন্য যে গ্যাসটা দাম বাড়লে মনে করেন আমাদের গ্যাসটাই মজুত করলাম, তাহলে আমার লাভ হবে। এখানে মজুত, এটা দাম বাড়ার সাথে এটা কোনো সম্পর্ক না। এটা মানে জাতীয় গ্রিডের একটা প্রবলেম হচ্ছে। রাজধানী ও আশপাশের জেলায় গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠান তিতাস জানিয়েছে, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। গ্যাস সংকটের এই চাপ কেবল সিএনজি স্টেশনেই সীমাবদ্ধ নেই। এর প্রভাব পড়ছে সার্বিক পরিবহন খাত ও সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রায়। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে এই ভোগান্তি আরও চরম রূপ নেবে বলে আশঙ্কা চালক ও মালিকদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস।
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে থাকা জীববৈচিত্র্য নিয়ে প্রতিবেদন। অবাধে পর্যটক চলাচলের কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালীতে হুমকিতে জীববৈচিত্র্য। গুলিয়াখালী সমুদ্র সৈকত এমন একটি স্থান যেখানে দেখা যায় বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। কাঁকড়া, কেওড়া বন আর হরিণ যোগ করেছে বাড়তি সৌন্দর্য। এই সৈকতকে এখনই সংরক্ষিত এলাকা ঘোষণা করা না হলে অচিরেই হারিয়ে যেতে পারে হরিণের আবাসস্থল। একদিকে সাগরের গর্জন, অন্যদিকে বনের পশু পাখিদের কলকাকলি। হরিণের বিচরণ, লাল কাঁকড়া, নানা ধরনের পশু পাখি, জীববৈচিত্র্যে ভরপুর ছিল এই গুলিয়াখালী। পর্যটকদের অবাধ বিচরণের কারণে জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। এই জীববৈচিত্র্য সংরক্ষণ করার জন্য এখনই কিন্তু পদক্ষেপ নেওয়া উচিত। এখানে যে জীববৈচিত্র্যের যে একটা বিরূপ প্রভাব পড়ছে পুরো দেশের মধ্যে, তার মধ্যে এই গুলিয়াখালী বীচটাও অন্যতম। যদি পর্যটক সংখ্যা বাড়ে তাহলে জীববৈচিত্র্য অবশ্যই অনেক ক্ষতি হবে। হয়তো একদিন এই লাল কাঁকড়া বিলীন হয়ে যেতে পারে। আজকে আমরা অনেকদিন পর আসলাম, দেখলাম এখানে দেখা যাচ্ছে না। হরিণ তো দেখা যাচ্ছে না, তো মানুষ এখন চাষাবাদ, গরু ছাগল বেশি দেখা যাচ্ছে। নাগরিক হিসেবে আমরা অনেক অসচেতন, আমাদের এগুলো নিয়ে দাবি তোলা উচিত। আমরা কেউ এটা নিয়ে দাবি তুলি না। দেশের প্রেক্ষাপটে আমরা যেভাবে আমাদের পর্যটনের জায়গাগুলোকে আমরা সংরক্ষণ করা উচিত, আমরা এটা করতে পারতেছি না। বা আমি মনে করবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্লাস সরকার সকলের এদিকে সুদৃষ্টি দেওয়া উচিত। জেলা প্রশাসন থেকে আমরা চেষ্টা করছি গুলিয়াখালীর পর্যটন খাতটাকে উন্নত করার জন্য। একই সাথে ওখানে যে বন্য প্রাণী আছে, প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেটাকে সংরক্ষণও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। গুলিয়াখালী ফরেস্ট দেশের দ্বিতীয় জীববৈচিত্র্যের লীলাভূমি। এই লীলাভূমিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার দাবি সংশ্লিষ্টদের। সীতাকুণ্ডের গুলিয়াখালী থেকে রুনা আনসারি, দীপ্ত সংবাদ। এবারে আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্সের দাবানল দক্ষিণ পশ্চিমের শহর বোর্দোর দিকে যাচ্ছে। আগুন থেকে শহরটি এখন মাত্র 15 কিলোমিটার দূরে। এই অবস্থায় আজ মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গত সপ্তাহে ইউরোপ জুড়ে, বিশেষ করে ফ্রান্স ও স্পেনে দাবানল ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দেশ দুটির 3,30,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপির নতি স্বীকারের নেপথ্যে কি রয়েছে? শুধু দাবি মেনে নিয়েই কি স্থায়ীভাবে বিক্ষোভ সংকট থেকে রেহাই পাবে মোদী প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেষ পর্যন্ত নিজেদের শক্ত অবস্থান আর ধরে রাখতে পারেনি ভারত সরকার। টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকা অবস্থায় এবারই প্রথম নরেন্দ্র মোদী সরকার কোনো চাপ বা আন্দোলনের মুখে নতি স্বীকার করতে দেখা গেল। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সব দাবি মেনে নেয় আন্দোলন থেকে সরে দাঁড়ায় শিক্ষার্থীরা, যা তরুণ প্রজন্ম তথা ককরোচ জনতা পার্টি সিজেপির বড় জয় হিসেবে দেখা হচ্ছে। আন্দোলনের মুখে শেষ পর্যন্ত বিজেপি সরকারের নতি স্বীকারের পেছনে নেপথ্যে কী রয়েছে, এটাই এখন বড় প্রশ্ন। এই ক্ষেত্রে বেশ কিছু কারণ সামনে আসছে। এর মধ্যে 20 জুলাই শিক্ষার্থীদের উপর পুলিশের দমনপীড়নের পর সরকার পতনের গণ আন্দোলনে মোড় নেওয়ার শঙ্কা বড় কারণ। বিজেপির অনেক জ্যেষ্ঠ নেতা স্বীকার করেছেন যে ক্ষোভ আর শুধু শিক্ষার্থীদের মাঝে সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ জনগণ রাস্তায় নেমে আসছিলেন। শুধু তাই নয়, এই আন্দোলনের সময়টি মোদী সরকারের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যখন শেষ সপ্তাহে সে আন্দোলন তীব্র হচ্ছিল, সেই সময়টিতে সংসদ অধিবেশন চলছিল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইন পাশ করতে চাইছিল সরকার। কিন্তু আন্দোলনের ফলে অধিবেশনের প্রথম সপ্তাহে কোনো কাজই হচ্ছিল না, যা নিয়ে সংসদের ভেতরেও অস্থিরতা তৈরি হয়। তাই শেষ পর্যন্ত কঠোর নীতি থেকে সরে এসে জনগণের আস্থা ধরে রাখার উপর গুরুত্ব দেয় মোদী সরকার। এক্ষেত্রে প্রতিবেশী দেশ নেপাল ও বাংলাদেশে হওয়া শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের নজির ভারতের জন্য বড় শিক্ষা হিসেবে কাজ করেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। সরকার সব দাবি মেনে নেওয়ার পর ককরোচ জনতা পার্টি আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় আপাতত স্বস্তির কারণ হলেও এই আন্দোলন
চিরতরে বন্ধ হয়ে গেছে এটি বলার মতো সময় এখনও হয়নি বলে মনে করা হচ্ছে। কারণ সরকার শিক্ষার্থীদের যেসব দাবি মেনে নিয়েছে তা বাস্তবায়ন হচ্ছে কিনা সেদিকে গভীর নজর রাখবে তরুণ প্রজন্ম। যদি গড়িমসি করা হয় তাহলে ককরোচ জনতা পার্টি বা তরুণ প্রজন্ম ফের আন্দোলনে নামার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় বিক্ষোভ আবারও মাথাচাড়া দিয়ে উঠলেও সব রাজ্যে ছড়িয়ে পড়া এবং নরেন্দ্র মোদী সরকার পতনের আন্দোলনে রূপ নেওয়ার শঙ্কা কিছুটা কম বলে মনে করছেন অনেকে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। এবারে খেলার খবর। 3 ম্যাচের টি-20 সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল ভারত। হারারেতে সিরিজের শেষ ম্যাচে তাদের জয় 35 রানের ব্যবধানে। ভারতের স্কোরবোর্ডে 192 রানের যোগ হয় বৈভব সূর্যবংশীর ঝোড়ো অর্ধশতকে। 81 রান করেন এই ব্যাটার। ম্যাচ ও সিরিজ সেরা দুটো পুরস্কারই জেতেন তিনি। ঈশান কিষান 29, আইয়ার 27 ও রিঙ্কু সিং করেন 25 রান। জিম্বাবুয়ের হয়ে 41 রানে 2 উইকেট নেন ব্রাড ইভান্স। লক্ষ্য তাড়া করে 157 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। 34 রানে 3 উইকেট হারানোর পর স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। রায়ান বার্ল 54, মাধবের 28 ও বেন কারান করেন 20 রান। ভারতের হয়ে 29 রানে 3 উইকেট নেন মায়াঙ্ক যাদব। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।